বলেই অট্টহাসি হাসল কুরবান খা। তার সেই বিশ্রী উল্লাসিত হাসিতে মুখরিত হলো পুরো হল। সাথে তার এই উল্লাস টের পেয়ে হাসি ফুটল পুরো হল ঘরের সকলের ঠোঁটে। বিগত 2 ঘন্টা ধরে জিনিয়া বসে আছে মনিটরের সামনে। পুরো রুমটা অন্ধকারে ঢাকা। মনিটরে নীল আলো এসে পড়েছে জিনিয়ার মুখে। সে গভীর মনোযোগে স্ক্রিনে তাকিয়ে আছে। সকালে সেই কোডের এক্সেস দিয়ে ফাইলে প্রবেশ করেছে সে। ঢুকেই যা দেখেছে তাতে তার চক্ষু চড়ক গাছ। সাথে ব্রেনটাও যেন ফ্রিজ হয়ে গেছে। রাজনীতির না বোঝা মেয়েটার হাতে আজ বহু তথ্য পড়ে গেছে, আর সেগুলো নিয়েই তার 2 ঘন্টা যাবৎ গবেষণা চলছে। ধীরে ধীরে নিজের অজান্তেই ডুবে আছে এই বিষাক্ত এক অধ্যায়। যত দেখছে তত বুঝছে, ততই সে অবাক হচ্ছে। আর কৌতূহল যেন আরো বাড়ছে। আরো জানতে চায়, আরো বুঝতে চায়। সবচেয়ে বেশি সে বুঝতে চাইছে তার একমাত্র ক্রাশ দিগন্তের পরবর্তী পদক্ষেপ। ওয়ার রুমের পরিবেশ এই মুহূর্তে নিশ্চুপ। সবাই নিজের কাজে মত্ত। এত এত নথিপত্র একসাথে ফাইল করতে করতে কাহিল হয়ে যাচ্ছে। আইটি অফিসাররা। দিগন্ত ল্যাপটপ কোলে নিয়ে বসে আছে। তার চোখে মুখে এক অজয় চঞ্চলতা। মুয়াজ সন্তুষ্ট মুখে পাশে দাঁড়িয়ে স্ক্রিনের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, এরপর দিগন্ত ক্রু হেসে ঠোঁট বাঁকিয়ে কেবল একটি শব্দ উচ্চারণ করলো, বুম। রাত এখন গভীর। দূর থেকে শুনতে পাওয়া যায় হুতুম প্যাচার হুহু ডাক। নিকশ কালো রাতের কাজ নিয়ে ব্যস্ত হয়ে স্টাডি রুমে বসে আছেন আফজাল চৌধুরী। বিশাল সেই অফিস রুমে গোল টেবিলের ওপর পড়ে আছে ফাইলের স্তূপ। গভীর একাগ্রতায় তিনি একের পর এক পাতা উল্টে যাচ্ছেন। প্রতিটি নড়াচড়ায় মিশে আছে এক তুখোড় প্রফেশনাল ধাঁচ। ঠিক সেই সময় দরজায় মৃদু করার নাড়ায় তার কাজের ধারায় সামান্য ছন্দপতন হলো। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিয়ে দিল এই অসময় তার ঘরের দরজায় ঠিক কার আগমন ঘটতে পারে। মাথা তুলে না তাকিয়ে তিনি অত্যন্ত ঠান্ডা কিন্তু কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বললেন, এসো। ধীরস্থির পায়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো দিগন্ত। সে এতটাই নিঃশব্দে আর সাবধানে দরজা ঠেলেছে যে সম্ভবত দরজা নিচেও তার নড়াচড়া টের পায়নি। কোনো শব্দ না করেই সে গিয়ে বসে পড়ল আফজাল চৌধুরীর সামনে পাতা চেয়ারটাতে। আফজাল চৌধুরী তখনও কাজেই মগ্ন। তিনি কাজ না থামিয়ে মৃদু কণ্ঠে বললেন, কিছু বলবেন? দিগন্ত যেন এতক্ষণ এই অনুমতিটুকুর আশাতেই ছিল। সামান্য নড়েচড়ে বসে সে তার শরীরের ভঙ্গিটা পাল্টে নিল। কণ্ঠের দ্বিধা ছেড়ে ফেলে এক অদ্ভুত ধীরতা আর স্পষ্ট স্বরে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, মেহেরাজ আঙ্কেলের মেয়েটাকে গ্রামে পাঠিয়ে দেওয়া যায় না? আফজাল চৌধুরীর হাত জোড়া এবার থেমে গেল। ছেলের মুখে হঠাৎ এমন এক অদ্ভুত প্রস্তাব শুনে তিনি বেশ অবাকই হলেন হয়তো। মুখ তুলে এবার তাকালেন দিগন্তের মুখের দিকে। চোখ পড়তেই বুঝলেন তার ছেলে চিন্তিত এবং একই সাথে কোনো ব্যাপারে বিরক্ত। হাতের ফাইলটা সযত্নে বন্ধ করে এক পাশে ঠেলে দিলেন তিনি। ঠোঁটে টেনে নিলেন মৃদু এক স্নেহময় হাসি। এক বাবার মুখের চিবায়িত এই সেই নরম হাসি। কারোর সাথে দেখা হয়েছিল? দিগন্ত ভাবলেশহীন চেহারায় এক চিলতে চিন্তিত চোখ ঘুরিয়ে ভারী গলায় বলল, সেদিন কলেজের ফাংশন গিয়ে দেখা হয়েছিল কুরবান খার সাথে। ওনার কথাবার্তা সুবিধাজনক লাগেনি। আফজাল চৌধুরীর কপালে সূক্ষ্ম ভাঁজ দেখা দিল। চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল বয়সের ভারে কুঁচকে যাওয়া স্নিগ্ধ মুখশ্রীতে। কে জানে কি ভাবছেন তিনি। নাকের ডগা নিমিষেই টকটকে লাল হয়ে গেল তার। এমন কিছু আগেই আন্দাজ করতে পেরেছিলাম। মেহেরাজকে বলেছিলাম সব জায়গায় এই বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে। দিগন্ত একটু ঝুঁকে ধীর কণ্ঠে বলল, আঙ্কেল কোথাও পরিষ্কার বলেননি জিনিয়া তার মেয়ে। চলাফেরা তো সাবধানতা ছিল, কিন্তু সমস্যা আমাদের থেকেই শুরু। এতটুকু বলেই থেমে গেল দিগন্ত। জিনিয়া ঢাকায় এসেছে খুব বেশি সময় হয়নি। এর মধ্যে কিভাবে তার পরিচয় ফাঁস হলো? প্রশ্নটা এবার আফজাল চৌধুরীর ধুরন্তর মস্তিষ্কেও নাড়া দিল। তিনি বুঝতে পারলেন এখানে কোনো গাদ্দারি চলেছে। চোয়াল শক্ত করে কঠোর গলায় বললেন, কার কাজ? দিগন্ত ছোট একটা নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল। সিয়াম। নামটা চিনতে আফজাল চৌধুরীর এক মুহূর্ত দেরি হলো না। তিনি কণ্ঠের গাম্ভীর্য হারালেন। তিনি সময়ের জন্য বিস্ময় মাখা কণ্ঠে বললেন, সিয়াম? দিগন্ত বাবার বিষয়টুকু ধরতে পেরে আরেক দফার দীর্ঘশ্বাস ছাড়ল। জি আব্বা।
সিএমই সব বলেছে, সাথে ছবিও দিয়েছে। সেদিন অভিষেকের পার্টিতে আপনি যখন আমাদের পরিচয় করাচ্ছিলেন তখনকার ছবি দিয়েছে। আরও কিছু ইনফরমেশনও দিয়েছে, কিন্তু গভীর কিছু বলার সুযোগ পায়নি। হতাশার এক শ্বাস ছেড়ে চেয়ারে গা এলিয়ে দিয়ে বসলেন আফজাল চৌধুরী। দিগন্তের চোখের দিকে তাকিয়ে অভিজ্ঞ স্বরে বললেন, কোরবান খা যে গদি না ছাড়ার চেষ্টা করবে সেটা জানার কথা। তার কাছে সবাই এখন স্রেফ খেলার ঘুঁটি। সে কাউকে আর মানুষ বলে গণ্য করবে না। গতবার তো সে কাউকে দাঁড়াতেই দেয়নি, এবারও সে হাত গুটিয়ে বসে থাকবে এমনটা ভাবা বোকামি। হয়তো সেজন্যই মেহরাজ আঙ্কেলের দুর্বলতার সুযোগ নিতে চাইছে, কিন্তু তাতে কি বিশেষ কোনো লাভ হবে? লাভ হবে না সেটা তুমি আমি জানি, কিন্তু সেটা প্রতিপক্ষ জানে না। তারা এখন লাভ ক্ষতি বুঝবে না, তারা এখন শুধু বুঝবে পাওয়ার। দিগন্ত স্থির চোখে তাকিয়ে রইল আফজাল চৌধুরীর মুখের দিকে। আফজাল চৌধুরী আবারও বলে উঠলেন, এটা তোমার লড়াই দিগন্ত, সেখানে একটা মাসুম বাচ্চাও যেন না জড়ায়। মেহেরাজের প্রাণ গেলেও সে মুখ খুলবে না, তার প্রমাণ সে বহুবার দিয়েছে। ওই ছোট্ট মেয়েটাকে যদি এখন আমরা প্রোটেক্ট না করতে পারি তাহলে সেটা হবে আমাদের চরম ব্যর্থতা। লড়াইটা তোমার, তাই তুমি যেইভাবে খুশি সেইভাবেই লড়ো। আমি শুধু ইফতি দীপ্ত চৌধুরীর শপথ অনুষ্ঠানে একজন বাবা হিসেবে আমন্ত্রিত হতে চাই। দিগন্ত নীরবে মাথা নেড়ে মৃদুস্বরে বলল। বুঝতে পেরেছি। কথা শেষ হতেই আফজাল চৌধুরী আবারও কাজে ডুবে গেলেন। দিগন্ত কিছুক্ষণ চুপচাপ থেকে উসখুস করে বললেন, আপনি সিএমের কথা? বললাম তো তোমার লড়াই, তুমি নিজের মতো করেই লড়তে থাকো। তার কথা মাঝ পথে থামিয়ে আফজাল চৌধুরী বললেন। দিগন্ত বুঝতে পারল তার বলার আগেই বাবা সবকিছু জেনে বসে আছেন। হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার যাবতীয় পরিকল্পনাও তার সাঙ্গ হয়ে গেছে ইতিমধ্যেই। দিগন্ত যে দাবার গুটিগুলো কেবল সাজাতে শুরু করেছে, সেই খেলায় তার বাবা হয়তো বহু আগেই চ্যাম্পিয়ন হয়ে বসে আছেন। দিগন্ত রুম থেকে বেরিয়ে যেতেই হাত থামিয়ে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসেন আফজাল চৌধুরী। কপালে আঙুল ঘষে ভাবনার সাগরে ডুব দেন তিনি। গত কিছুদিন ধরেই সিয়ামকে না দেখায় তিনি সামান্য চিন্তিত হয়েছিলেন। পরে খোঁজ লাগিয়ে জানালেন তাকে সর্বশেষ দেখা গিয়েছে মেঘনা ব্রিজের কাছে। তারপর আর কোনো হদিশ মেলেনি। তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে অঘটন কিছু একটা ঘটেছে। এরপর আরও অনেক কিছুই জেনেছেন তিনি। তবে ছেলে এসে নিজে থেকে কিছু বলবে সে অপেক্ষাই করছিলেন। আর ওই রকচটা আর অধৈর্য ছেলে যে সিয়ামকে মেরে নদীতে ভাসিয়েছে সেটা তিনি স্পষ্ট বুঝলেও কারণটা জানতেন না। আজ সেই কারণটাও জানা হয়ে গেল। জিনিয়াকে নিয়ে তিনিও চিন্তিত ছিলেন। কোরবান খাঁর বিশ্রী নজর পড়েছে মেয়েটার উপর। গোপন সূত্রে এই খবর তিনিও পেয়েছিলেন। সামনে কি করা যায় তা নিয়ে ভাবছিলেন ঠিকই, কিন্তু সবকিছুর জন্য একটু সময়ের প্রয়োজন। সারাদিন খাটুনি আর পলিটিক্সের রেশিতে শরীরের প্রতিটা কোষ যেন নিস্তেজ হয়ে পড়েছে দিগন্তের। কোনো মতে শাওয়ার নিয়ে সেই গা এলিয়ে দিয়েছে বিছানায়। চোখ বুজে গভীর নিদ্রার প্রস্তুতি নিয়েছে কেবল। ঠিক তখনই কর্কশ শব্দে বেজে উঠল অবাধ্য মুঠোফোনটি। চোখ মুখ কুঁচকে একরাশ অনীহা আর বিরক্তি নিয়ে ফোনটা তুলে ধরল চোখের সামনে। বিরক্তির সাথে সাথে রাগটাও যেন মাথায় চড়তে চাইল। কলটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠস্বর। আপনার কথা খুব মনে পড়ছিল তাই কল করেছি। দিগন্ত খারাপ ব্যবহার করতে চেয়েও থেমে গেল। রোষ্ট গলায় বলল, কার হয়ে কথা বলছো? অপর পাশ থেকে সে একই নরম আর মিষ্টি কণ্ঠস্বরের কোমল আওয়াজ ভেসে এলো। আমার হয়ে? দিগন্ত তাকে একটু বোঝাতে চাইলেও বেশ শান্ত কণ্ঠেই বলল, সীমা লঙ্ঘন করো না, খুঁজে পেলে ওর অস্তিত্ব থাকবে না। বয়স খুব বেশি তো মনে হয় না। যেভাবে এই পথে প্রবেশ করেছো সেভাবেই ফিরে যাও। আমি জানি না কে তুমি, তবে সতর্ক করছি, আগুন নিয়ে খেলতে এসো না। এসবে মঙ্গল আসবে না। এ পথে শুধুই ধ্বংস। কেউ বুঝিয়ে থাকলে তার থেকে দূরে সরে যাও। নিজের ধ্বংস নিজে ডেকে এনো না। অপর পাশের মেয়েটি যেন তার এত নীতি কথার কোনোটাই শুনতে পেল না। সে আবারও মিষ্টি স্বরে বলল, আপনি বড় ভাগ্যবান বুঝলেন। সুন্দর একটা চেহারা আর পার্সোনালিটির সাথে আল্লাহ আপনাকে চমৎকার একটা ব্রেইনও গিফট করেছে। সম্ভবত এমন মানুষদেরই বলে গডস ফেভারিট। দিগন্তের শান্ত মনটা এবার রণচণ্ডী রূপ ধারণ করতে চাইল। দাঁতে দাঁত চেপে বলল, তার মানে তুমি ভালো কথায় মানবে না? ওপাশ থেকে সে রহস্যময়ী আবারও বলল, কালকে একটা সমাবেশ আছে তাই না? আপনার ঠিক
পরপরই আরেকজনের সমাবেশ আছে জানেন? দিগন্ত এবার ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিলের সুরে বলল। দলের ইনফরমেশন লিক করছো? হাহ, এ তো দেখি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা। কণ্ঠে তাচ্ছিল মেয়েটি টের পেলেও পাত্তা দিল না, বরং গলায় গাম্ভীর্য এনে বলল। লোকটা কিন্তু খুব ধূর্ত, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। তাহলে স্মার্ট ব্রেইনটাকে আরেকটু কাজে লাগান, ফিকশনাল ম্যান। কথাটুকু বলে কল কেটে দিল অপাশের সেই সুন্দর কণ্ঠের অধিকারিণী। দিগন্ত যেন ভাবনার অথই সাগরে ডুবে গেল। মেয়েটার কথাবার্তায় সে বেশ দ্বিধায় পড়ে গেছে। তার কথা শুনে মনে হচ্ছে সে দিগন্তকে সতর্ক করে তার ভালোই চায়, কিন্তু দিগন্তের অন্য মন বলছে এটা স্রেফ একটা ফাঁদ, এর পেছনে উদ্দেশ্য হয়তো অন্য কিছু। কখনো মনে হয় সে শত্রুপক্ষের লোক, আবার কখনো মনে হয় সন্ত্রাসী। মেয়েটা মিষ্টি করে কথা বললেও তাকে দিগন্তের সামান্যতম সুবিধাজনক মনে হলো না। চারপাশে এখন শুধু রহস্যের ঘন ঘটা, কাউকে আর সহজে বিশ্বাস করা যাচ্ছে না। মঞ্চের সামনে জনসমুদ্র হাজার হাজার মানুষের উতাল স্লোগানে কান পাতা দেয়। দিগন্ত ধীর পায়ে পোডিয়ামের সামনে এসে দাঁড়ালো। দুপুরের তপ্ত রোদ ওর চশমার কাছে প্রতিফলিত হয়ে এক ধরনের তীক্ষ্ণ আভা ছড়াচ্ছে। নিচের দিকে তাকাতে চোখে পড়ল হাজার হাজার উৎসুক চোখ, জোড়া জোড়া চোখ। কেউ ওর মধ্যে আগামীর ধ্রুব তারাকে খুঁজছে, কেউ বা খুঁজছে নিছক বিনোদন। দিগন্ত ক্ষণকাল স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো সামনে রাখা মাইক্রোফোনটার দিকে, তারপর একটা তাচ্ছিলের হাসি ছুড়ে দিয়ে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা মুয়াজের দিকে। মুয়াজ ওর চোখের ভাষা পড়তে ভুল করেনি। তার ঠোঁটের কোণেও ফুটে উঠল এক ক্রূর হাসির রেখা। পকেট থেকে ফোন বের করে সে কানে ঠেকালো, খুব নিচু স্বরে কাউকে একটা নির্দেশ দিল। দিগন্ত তখন ধীর পায়ে মঞ্চের শেষ সীমানার দিকে এগিয়ে যাচ্ছে। কিনারায় পৌঁছে সে কোনো অভিজাত্যের তোয়াক্কা না করে সরাসরি ফ্লোরে আসন পেতে বসে পড়ল। বসা মাত্রই একজন তার হাতে একটা মেগাফোন ধরিয়ে দিয়ে গেল। মেগাফোনটা হাতে নিয়ে দুবার ট্যাপ করে টেস্ট করে নিল সে। হ্যালো হ্যালো। সব ঠিকঠাক আছে নিশ্চিত হয়ে দিগন্ত এক চিলতে প্রশস্ত হাসল। পরক্ষণেই তার কণ্ঠস্বর গম্ভীর আর বলিষ্ঠ হয়ে উঠল। শুনছেন আমাকে? পেছনে কি আওয়াজ যাচ্ছে? মুহূর্তে পেছনের দিক থেকে হাজার হাজার হাত উপরে উঠল। স্লোগানে গর্জনের চারপাশ কেঁপে উঠল যেন। দিগন্তের হাসিতে এবার বিদ্রুপের ছোঁয়া লাগলো। এই আয়সী গড়িতে বসে আপনাদের সাথে বার্তালাপ ঠিক জমবে না। আপনারা যদি নিজের কথা বলতে আমার কাছে আসতে পারেন, তবে আমি কেন আপনাদের কাছে যাব না? প্রয়োজন তো আমারই বেশি। কথাটা শেষ করে এসে মেগাফোন হাতে ভিড়ের মাঝে নেমে পড়ল। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে একের পর এক তুখর বক্তৃতা দিতে লাগলো সে। দিগন্ত জানতো এই ভিড়ের গহীনে ভাড়াটে ঘাতক ওত পেতে আছে, তবুও দিগন্ত পিছু হাঁটেনি, বরং সে সচেতনভাবে নিজেকে টোপ হিসেবে ছুড়ে দিয়েছিল শত্রুর সামনে। মাঝে মধ্যে শত্রুকে জেতার সুযোগ দিতে হয়, যাতে তাদের ধ্বংসের পথটা আরও পরিষ্কার হয়ে ওঠে। দিগন্ত যখন ভিড়ের একদম গভীরে, ঠিক তখনই সে অনুভব করল বাম বাহুতে সে কাঙ্ক্ষিত আঘাত। একটা ধারালো ছুরি অত্যন্ত হিংস্রভাবে তার মাংস চিরে হাড় অবধি স্পর্শ করলো। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই ফিনকি দিয়ে রক্ত ছুটে এসে ভিজিয়ে দিল তার ধবধবে সাদা শার্ট। কিন্তু অবাক করার বিষয় হলো দিগন্তের পেশিতে যন্ত্রণার কোনো রেখা ফুটল না, বরং তার ঠোঁটের কোণে ঝুলে রইল এক পৈশাচিক বিজয়ের হাসি। মুয়াজ ঠিক পেছনেই ছিল। সে চাইলে ঘাতকের হাতটা রুখে দিতে পারত, কিন্তু সে দেয়নি। সে হিম শীতল মস্তিষ্কে দিগন্তের ওপর এই হামলাটা হতে দিয়েছে, যাতে এই জনসমুদ্র চাক্ষুষ সাক্ষী হতে পারে কারা প্রকৃত খুনি। রক্তের প্রথম ধারাটা মাটিতে পড়তে মুয়াজের চোখের মণি আগুনের মতো জ্বলে উঠল। তার সাজানো ছক অনুযায়ী এবার অ্যাকশন শুরুর পালা। সে এক হিংস্র চিৎকার দিয়ে ঘাতকের কবজি লক্ষ্য করে লাথি মারল। মুহূর্তের মধ্যে পুরো চত্বরে একটা বিভীষিকাময় বিশৃঙ্খলা তৈরি হলো। মুয়াজ বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল সেই লোকটির ওপর, যেন সে এই একটা মুহূর্তের জন্য তৃষ্ণার্ত হয়েছিল। ঘাতকটি ভিড় ঠেলে পালানোর চেষ্টা করতেই চারপাশ থেকে দিগন্তের অনুসারীরা, যারা আগে থেকে পজিশন নিয়েছিল, হায়নার মতো তাকে ঘিরে ধরল। দিগন্ত তার রক্তাক্ত বাহুটা শক্ত করে চেপে ধরে স্থির দাঁড়িয়ে রইল। তার চোখে তখন যন্ত্রণার লেশ মাত্র নেই, আছে এক ধূর্ত নেতার চূড়ান্ত সার্থকতা।
দিগন্তের কানে তখন বাজতে শুরু করলো সেই কল রেকর্ডগুলো, যেগুলো গতকাল রাতে নিশির ডাক নামে মেয়েটি তাকে পাঠিয়েছিল। প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু পরে তার আইটি অফিসার আর মুয়াজ তদন্ত করে যখন নিশ্চিন্ত করলো যে প্রতিটা তথ্য সঠিক, তখন সবটা পরিষ্কার হয়ে যায়। মঞ্চের মাইক্রোফোনটা আজ অকেজো করা হয়েছিল। সেখানে পরিকল্পিতভাবে শর্ট সার্কিট তৈরি করা ছিল, যাতে হাত দিলেই দিগন্ত বৈদ্যুতিক শক খায়। এই উত্তাল জনতার মাঝ থেকে জুতা ছুঁড়ে মারার পরিকল্পনা ছিল ছিল হেনস্থা করার নানাবিধ নিচুতম পদ্ধতি, আর সব শেষে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তাকে ছুরিকাঘাত করার নীল নকশাও তৈরি ছিল। এই সব কটি তথ্যই তাকে জানিয়েছিল সেই অজানা মেয়েটি। রক্তাক্ত অবস্থায় ভিড়ের মাঝে দাঁড়িয়েও দিগন্তের মনে কেবল একটি প্রশ্নই বারবার উকি দিচ্ছে। কে এই মেয়ে? এত কিছু সে জানে কি করে? মেয়েটার আসল উদ্দেশ্য কি? ধবধবে সাদা শার্টের কয়েকটা জায়গায় ছোপ ছোপ রক্ত শুকিয়ে তামাটে হয়ে আছে। রক্ত শুকিয়ে শার্টের কাপড়টা ওই জায়গাগুলোতে শক্ত হয়ে লেপ্টে আছে শরীরের সাথে। দিগন্তের বাম হাতের কোণে নিচে একটা চওড়া ব্যান্ডেজ। কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু চোখের রোদ চশমাটা সে নামায়নি। হয়তো নিজের ভেতরের আসল ভাবটা সেই কাচের আড়ালেই লুকাতে চাইছে। মানুষ বলে মুখের ভাষা আর চোখের ভাষা নাকি এক হয় না। সেই চোখের ভাষা পড়ার সুযোগটুকু সে কাউকে দিতে চায় না। মঞ্চে দিগন্ত, মুয়াজ আর মেহরাজ সাহেব বসে আছেন। সামনে ডজন খানেক নিউজ চ্যানেলের মাইক। প্রেস কনফারেন্স শুরু হতে রিপোর্টারদের প্রশ্নের বান খেয়ে ধেয়ে লাগলো। দিগন্ত সাহেব, এমন শান্তিপূর্ণ সমাবেশ হঠাৎ এই হামলার কারণ কি? আপনারা তো বলেছিলেন নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে, তবে এই রক্তারক্তি কিভাবে হলো? এর পিছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে নাকি ব্যক্তিগত শত্রুতা? দিগন্ত এবার একটু নড়ে চড়ে বসলো। মুখে এক চিমটি মেকি হতাশা ফুটিয়ে ধীর কণ্ঠে বলল, কে বা কারা করেছে সেই উত্তরে এই মুহূর্তে আমার কাছে নেই। আমার কোনো ব্যক্তিগত শত্রু নেই। বিশ্বাস না হলে এই এলাকার যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ভিড়ের মাঝ থেকে একজন সাংবাদিক টিপ্পনি কাটলেন। আমরা কি ধরে নিতে পারি এটা কোনো বিশেষ গোষ্ঠীর কাজ? মুয়াজ এবার একটু নমনীয় হাসলো, কিন্তু তার দৃষ্টিতে ছিল তীক্ষ্ণ স্থিরতা। সে চোয়াল শক্ত করে চারপাশটা দেখছিল, যেন ভিড়ের মধ্যেই কাউকে খুঁজে বেড়াচ্ছে। দিগন্ত মাইক্রোফোন টেনে নিয়ে বলল, আমি কাউকে দোষ দিচ্ছি না, কারো বিরুদ্ধে হুঁশিয়ারিও দিচ্ছি না। শুধু একটা কথা বলবো, তরুণদের এইভাবে থামিয়ে দিতে চাইবেন না। আজ আমি দিগন্ত, কাল হয়তো অন্য কেউ আসবে। এইভাবে রক্ত ঝরিয়ে কণ্ঠরোধ করা যায় না। উপস্থিত জনতার মধ্য থেকে শোরগোল উঠল। আমরা বিচার চাই। নেতার উপর হামলার সাহস পায় কোত্থেকে ওরা? ক্যামেরাগুলো পঙ্গপালের মতো সেই চিৎকার করা মানুষগুলোর দিকে ঘুরে গেল। ইন্টারভিউতে সবাই একই কথা বলছে। এর বিচার চাই। দিগন্তের ঠোঁটের কোণে এক চিলতে অদৃশ্য হাসি ভেসে উঠল। ঠিক এটাই তো সে চেয়েছিল। পাশে বসা মুয়াজের চোখে মুখেও এক অদ্ভুত স্থিরতা। তার মনের ভেতরে এই মুহূর্তে কি চলছে তা সাধারণ মানুষের পক্ষে বোঝা দায়। দিগন্ত এবার বেশ নাটকীয় ভঙ্গিতে নিজের ব্যান্ডেজ করা হাতটি সামান্য উঁচিয়ে সবাইকে শান্ত হওয়ার ইঙ্গিত দিল। তার চোখে মুখে তখন এক ধরনের মেকি উদারতা। সে চড়া গলায় বলল, আরে আপনারা শান্ত হন, আপনারা দয়া করে থেমে যান। এটা সামান্য একটা হালকা পাতলা আক্রমণ মাত্র। আমার তেমন কিছুই হয়নি। প্রশাসন ডেকে এনে হাঙ্গামা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু খ্যাপাটে জনতা কি আর সে কথা মানে? সেখানে আগে থেকে মিশেছিল দিগন্তের নিজস্ব কিছু ক্যাডার। তারা যেন সাধারণ মানুষকে আরো উস্কে দিতে লাগলো। মুহূর্তের মধ্যেই পুরো মাঠ প্রকম্পিত করে চিৎকার উঠল। বিচার চাই, এই অন্যায়ের বিচার চাই। মিছিলের ভেতর থেকে একদল লোক বলতে শুরু করলো, বিপক্ষ দলই এই কাজ করেছে, এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। উত্তেজিত জনতার মধ্য থেকে কেউ কেউ তা সরাসরি নামই ধরে ফেললো। এটা নির্ঘাত কুরবান খার কাজ। এরপর তো কুরবান খার ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু এমন আক্রমণ তো ওনার উপর হলো না। উনিও তো একই পদে দাঁড়িয়েছেন, তবে শুধু দিগন্ত চৌধুরীর উপর কেন হামলা হলো? উথাল জনতাকে নিয়ন্ত্রণ করা যেন অসম্ভব হয়ে পড়ল। তাদের হইচই আর কলরবে পুলিশরাও এখন হিমশিম খাচ্ছে। এদিকে নিউজ চ্যানেলগুলো নাটকীয়তার শেষ নেই। দিগন্তের প্রতিটি বাক্য তারা ব্রেকিং নিউজ হিসেবে দেশ জুড়ে ছড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল। মুয়াজ পরিস্থিতির সুযোগ বুঝে মাইক্রোফোন টেনে নিয়ে গম্ভীর স্বরে বলল, আপনাদের ইন্টারভিউ অনেক নেওয়া হয়েছে,
ওর হাতের অবস্থা এমনিতেই আশঙ্কাজনক। আপনারা এখন দয়া করে ওকে ছেড়ে দিন, আমাদের ফিরতে হবে। দিগন্ত নিজের মুখ ভঙ্গিতে একরাশ ক্লান্তি আর নিরপরাধ ভাব ফুটিয়ে তুলে মুয়াজের কথায় সায় দিল। মেহেরাজ সাহেব পাশ থেকে ধীর কণ্ঠে বললেন, আপনারা আর বাড়াবাড়ি করবেন না, পুরো ব্যাপারটা আমরা আইনগতভাবে কোর্টে রেখে নেব। কিন্তু সংবাদ কর্মীরা কি আর অত সহজে থামে? এই চাঞ্চল্যকর খবর রসিয়ে কষিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে প্রতিটি ক্যামেরা তখন দিগন্তে রক্তাক্ত শার্টের ওপর নিবদ্ধ। বিশাল হল রুমে মাঝখানে জলজল করছে 90 ইঞ্চির এলইডি স্ক্রিন। সেখানে দেখা যাচ্ছে মুখ ছোট করে বসে থাকা দিগন্ত চৌধুরীকে। প্রেস কনফারেন্সে সেই সব তীক্ষ্ণ আর অদ্ভুত প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে কুরবান খাঁর দিকেই যেন তীরের মতো ধেয়ে আসছে। সব অভিযোগের আঙুল এখন কুরবান খাঁর দিকে। নিজের জন্য তৈরি রাজকীয় বড় লাল চেয়ারটাতে আয়েশি ভঙ্গিতে বসে পান চিবোচ্ছেন কুরবান খাঁ। স্ক্রিন থেকে চোখ সরিয়ে একবার আর চোখে তাকালেন পাশে। সাউন্ড টিভি স্ক্রিনের দিকে বেশ কটমটিয়ে তাকিয়ে আছে। ওর চোখ মুখের ভঙ্গি বলছে সুযোগ পেলেও টিভির ভেতর থেকে দিগন্তকে টেনে বের করে দুঘা বসিয়ে দিত। কুরবান খান পানের পিক ফেলে গম্ভীর গলায় বললেন, একটা কাজও তো ভালোভাবে করতে পারলি না বাবারা, তোদের কি এই দিনের লাইগা পালছিলাম আমি? পাশ থেকে তাশরিফ সুযোগ বুঝে ফোরন কাটলো। আব্বা, এই কাজের দায়িত্ব কিন্তু শাওনের উপরই ছিল। ও যারে পাঠাইছে হেই লোক তো উল্টাপাল্টা কাম কইরা ধরা খাইয়া গেছে। কুরবান খাঁ আগে থেকে জানতেন এই কাজের কলকাঠি কে নেড়েছে। তিনি স্থির দৃষ্টিতে শাওনের দিকে তাকালেন। শাওন তখন করুণ চাহনি দিয়ে আবদার আর অভিযোগ মেশানো গলায় বলল, আপনিই তো কইছিলেন আব্বা আমি যেন সামনে না যাই। আমি না গিয়ে যে কাম করছি সেইটা তো ভুল হইছে। আমি থাকলে তো পরিস্থিতি পাল্টানোর পরে আরও এমন আক্রমণ হইতে দিতাম না। আর আমি থাকলে তো ওই শালারে পাইলে পেটের মধ্যে ছুরিটা ঢুকাইয়া দিতাম। পরে আমার দু চোখে সহ্য হয় না। কুরবান খাঁ এবার মূল রহস্যের দিকে হাত বাড়ালেন। আজকে তো আমার কোনো সমাবেশ হওয়ার কথা ছিল না, তাহলে এই কথা বাহিরে ছড়ালো কেমনে? শাওন আমতা আমতা করে জবাব দিল, আপনার তো আজকাই সমাবেশ হওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে আইয়া আপনি না কইরা দিছেন, সেইটা তো আমি জানতাম না। আর এই কথা কেমনে ছড়াইছে সেইটাও আমার জানা নাই। তাশরিফ এবার কড়া গলায় আক্রমণ করলো, মদের নেশা করে কি কস? তার কি ঠিক আছে? নয়তো নেশার ঠেলায় কারে কি কইয়া দিছোস এখন ভুইলা গেছোস? শাওন যেন এবার একটু ফুঁসে উঠতে চাইলো, কিন্তু কুরবান খাঁর পাথুরে চোখের দিকে তাকিয়ে আর সাহস পেল না। তবুও নিজের অবস্থান পরিষ্কার করতে রাগের চড়া সুরে বলল, কালকে আমি খুব বেশি খাইছিলাম না? তাশরিফ এবার তাচ্ছিলের হাসি হেসে ব্যঙ্গ করে বলল, ওইটা তো আমি সকালই দেখতে পাইছি। লুঙ্গির ঠিক নাই, জামার ঠিক নাই, পইরে আসছিলি তো ওই নর্তকীর পাড়া। এই কথা শোনা মাত্র কুরবান খাঁর চোয়াল শক্ত হয়ে এলো। ঘরের পরিবেশটা গুমোট হয়ে গেল। তিনি হঠাৎ বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন, একটা দিনও কি এই নেশা পানি ওই নতকুতি ছাড়া কি থাকতে পারলি না তুই? দেখ তো কি কাণ্ডটা ঘটালি। এখন দিগন্তর যা হবে সব দোষ তো আমাদের উপরেই পড়বে। হাতে কোনো প্রমাণ নাই ঠিকই, কিন্তু লোকটাকে তো ধইরা ফেলছে। এখন যদি ওকে পুলিশ ধইরা মারধর কইরা সব স্টেটমেন্ট আদায় করে তাহলে কি হবে জানোস? শাওন এবার বেশ শান্ত অথচ ধীর স্বরে বলল। ওই ছেলে মরে গেলেও কিছু কইব না। তাশরিফ উত্তেজিত হয়ে বলল, কে কইছে তোর কইব না? শাওন এবার পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, আমি কইলাম কইব না। ওর একটা ছোট বোন আছে, সাথে মাও আছে বাড়িতে। বাপটা কানা, ও যদি আমার কথা না শোনে ওর মা বোনের কি অবস্থা হইব এই ঠিকানা তো ওর জানা আছে। শাওনের মুখে এমন কথা শুনে কুরবান খাঁ কিছুটা অবাক হলেন। মনে মনে ভাবলেন, যাক, এতদিনে অন্তত কাঞ্চুটির মাথায় একটু সুবুদ্ধি উদয় হয়েছে। জট পাকানো মাথাটা হয়তো একটু খুলতে শুরু করেছে, কিন্তু ওই ক্রোগাসে মদ গেলাটা তো এখনো গেল না। কুরবান খাঁ এবার গলার স্বর কিছুটা নিচু করে শান্তভাবে বললেন, দেখ বাবা, তুই আর এসবের মধ্যে যাস না। যা করার আমি তোকে পরে বুঝাইয়া কমু।
এখন তুই তোর মতো থাক, খাওয়া দাওয়া কর, ঘুমা, ঘোরাফেরা কর, আর পারলে একটু মদ গিলাটা কমাইস। গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে মুয়াজ। পেছনের সিটে বসে আছেন মেহেরাজ সাহেব আর দিগন্ত। তার রক্তমাখা শার্টটা এখনো গায়ে জড়ানো। সমাবেশ থেকে বের হয়ে গাড়ি নিয়ে তারা চলে যাচ্ছে মেহেরাজ সাহেবের বাড়িতে। একটা স্ট্রং ফাইল তৈরি করতে হবে আজকের এই ঘটনার জন্য। সাধারণ একটা কেসও করে রাখতে হবে। সেই জন্যই মেহেরাজ সাহেব তাদেরকে নিজের বাড়িতেই নিয়ে যাচ্ছেন। রক্তমাখা শার্টটাকেও রেখে দিতে হবে এভিডেন্সের জন্য। গাড়ি আপন মনে চলছে আর মেহেরাজ সাহেব ফাইলের কাগজে কিছু একটা লিখছেন। কখনো বা মোবাইল চেক করছেন। খুব গুরুত্বপূর্ণ কিছু তিনি করছেন, সেটা তার অবয়বের স্পষ্ট। কিন্তু দিগন্তের মনে চলছে এক অন্যরকম অস্থিরতা। জিনিয়া মেয়েটাকে নিয়ে নানান ঝামেলায় পড়তে হবে বলে তার মনে হচ্ছে। গতকালকের কল রেকর্ড সামান্যতম হলেও জিনিয়ার নামটাও এসেছিল। ওর কাহিনী পড়ে দেখে নেব। এমন একটা শব্দ উচ্চারিত হতে শুনেছে দিগন্ত। ক্ষণে ক্ষণে ভাবছে তার বাবার দেয়া সতর্ক বাণী এসবের মধ্যে যেন বাচ্চা মেয়ে না জড়ায়। দিগন্তের মনে অদ্ভুত অদ্ভুত ভাবনা আসতে থাকে। যদি জিনিয়ার কিছু হয়ে যায় তাহলে সে মেহেরাব সাহেবের কাছে কিভাবে মুখ দেখাবে? যদি সত্যি জিনিয়াকে আঘাত করা হয় তাহলে কি মেহেরাজ আঙ্কেল সবকিছু ভুলে গিয়ে নিজের মেয়েকেই বাঁচাবেন? অথচ সেই দোষ কি আমার ওপরেই দেবেন? মেয়েটাও তো বুদ্ধি শুদ্ধি ছাড়া কেউ নিয়ে মেরে ফেললেও একটু বুদ্ধি করে বেঁচে আসতে পারবে না? দিগন্ত কিছুক্ষণ চুপ থেকে আইঠাই করে বলে উঠল, আচ্ছা আঙ্কেল, জিনিয়াকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া যায় না? হঠাৎ এমন কথায় কপাল কুঁচকে লুকিং গ্লাসে দিগন্তের চেহারাটা একবার দেখে নাই মুয়াজ। মেহেরাজ সাহেব চশমার ওপর দিয়ে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিলেন। ভয় পাচ্ছ জিনিয়াকে জিম্মি করে আমাকে দিয়ে সব তথ্য আদায় করে নিবে? একটু যেন অপ্রস্তুত হয়ে পড়ল দিগন্ত। সে দ্রুত বলতে গেল, না, আমি সেজন্য। আরে ভয় পেও না, জিনিয়াকে ভুলে নিয়ে যাও। অত সহজ না। যে মেয়ে আমার কথাই শোনে না সে মেয়েকে কেউ তুলে নিয়ে চলে যাবে? এত সহজ হবে বলো তো? আমার মনে হয় না। কিন্তু আঙ্কেল, তারপরে ওর সেফটি এখন জরুরি। আরে আমার মেয়েকে আমি চিনি না? চিল থাকো, আমার কথায় ভরসা রাখো। মেহেরাজ সাহেব আবার ফাইলে ডুব দিলেন। দিগন্ত এবার জানালা দিয়ে বাইরের দিকে মুখ ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, আন্ডা চেনেন আপনি আপনার মেয়েকে? আপনার ওই বলদ মেয়েকে দুটো আইসক্রিমের লোভ দিয়ে যে কেউ কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে। সোফার উপরে বাবু হয়ে বসে মনোযোগ সহকারে টিভির দিকে তাকিয়েছিল জিনিয়া। সমাবেশে ঘটে যাওয়া সব কিছুই সে দেখল। যেহেতু ভাষণ কভার করার জন্য সেখানে অলরেডি মিডিয়া ছিল, তাই সম্পূর্ণ কাহিনী অবিচ্ছিন্নভাবে ক্যামেরার মধ্যে ধরা পড়েছে। চ্যানেলের শত শত নিউজ দেখে জিনিয়া হতাশার সুর তুলে বলল, আমার সব খাটনি শেষে জলাঞ্জলি গেল। কত কষ্ট করে কই থেকে কই, কি থেকে কি ঘেটের রেকর্ড গুলো জোগাড় করলাম, সেগুলো ওকে দিলাম যাতে সতর্ক থাকে। কিন্তু না, উনি তো হিরো মানুষ। উনি ওসব করবেন কেন? উনি তো দেখাবেন হিরোগিরি। সামনে বিপদ স্পষ্ট জেনেও ধাই ধাই করে ভাষণ দিতে ভিড়ের মাঝে চলে গেলেন, যেন তার হাজার বছরের প্রেমিকা সেখানে দাঁড়িয়ে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে এক্ষুনি নেমে গিয়ে তাকে জড়িয়ে না ধরলে হয়তো বেচারি এই দুঃখে মরেই যাবে। হাহ, আর ভাবটা দেখো একবার, হাতটা ধরে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন শরীরে কোথাও রক্তের পাইপ লাগানো আছে। ক্ষণে ক্ষণে রক্ত ঢুকছে শরীরে, তাই সস্তা দরে সেগুলো বিলিয়ে দিচ্ছে। নড়াচড়া নেই, ড্রেসিং এর নাম নেই। আরে ভাই, এত হিড়িগিরি দেখিয়ে তোর লাভটা কি? হাহ, আমার একটু বোঝা। ভুল, আমার সব কষ্টই বৃথা, লস প্রজেক্ট। জিনিয়া টিভির রিমোটটা দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে মনে মনে দিগন্তকে এসব ভর্ৎসনা দিচ্ছিল। ওর রাগ হচ্ছে, আবার একই সাথে লোকটার জন্য বুকটা কেমন জানি কুঁকড়ে উঠছে। এই অস্থিরতায় ও নিতে পারছে না। হঠাৎ করে জিনিয়ার মাথায় এলো এই ঘটনার বিপরীতে নিশ্চয়ই কোনো আইন আছে, অথবা রাজনীতি আছে। সব জেনে শুনে কেনই বা দিগন্ত যাবে মাঠের মাঝে? ওর ছোট্ট মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। বাবা তো বলেছিল রাজনীতিতে সব হয়, নিশ্চয়ই এখানেও রাজনীতি লুকিয়ে আছে। অতি আগ্রহী আর কৌতূহলী জিনিয়ার মনে যেন ফড়িং নেচে উঠল। নতুন কিছু জানার আগ্রহ তাকে পেয়ে বসলো। তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাবার স্টাডি রুমে গিয়ে ফাইলপত্র ঘেটে দেখবে যে কোনো লাভ আছে কি না।
গুটি গুটি পায়ে সে হাঁটতে হাঁটতে চলে গেল বাবার স্টাডি রুমে। বিশাল বিশাল বইয়ের তাক দেখে কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো সে। মোটা মোটা সব বইয়ে ভরা সবগুলো র্যাক। এত এত বই, এত এত ফাইল দেখলেই মাথা ঘুরে ওঠে ওর। কিন্তু কিশোরীর মন আজ কেন যেন এসবে বিরক্ত না হয়ে উৎসুক হয়ে পড়ল। নিচ থেকে কয়েকটা ফাইল হাতড়ে এদিক ওদিক উল্টে পাল্টে দেখলো না। এগুলোতে সে যা চাইছে সে কাঙ্ক্ষিত জিনিসটি নেই। একটু উপরের দিকে বইগুলোকে ধরতে চাইলো, কিন্তু নাগাল পায় না সে। সামান্য পা উঁচু করে একে একে কয়েকটি ফাইল নিয়ে ঘেটেও ব্যর্থ হলো। এর উপরে আর নাগালই পায় না। এবার বেচারি লাফালাফি শুরু করে দিল। বইটা প্রায় ধরেই ফেলেছিল, এমন সময় পেছন থেকে ভেসে এলো গম্ভীর এক পুরুষালী কণ্ঠস্বর।